যতদূর দেখে আমার মনে হচ্ছে এই মুভিটা হচ্ছে 2012 থেকে 2017 যখন আমাদের দেশের প্রেসিডেন্ট যে ছিলেন, যে রাষ্ট্রপতি যিনি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, আর তখনকার তাদের মসনদে যে বসেছিল, বাংলাদেশের মসনদে যে বসেছিল সে শেখ হাসিনা, তখনকার এই প্রেক্ষাপটটা দেখানো হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে ভারত বাংলাদেশের যে দু দেশের মধ্যে যে চলছে, যে সঙ্গীন অবস্থা চলতেছে, যে মারাত্মক অবস্থা চলছে, সেই দিনে সেই এখনকার উপরে দাঁড়িয়ে যদি আপনি যদি বলেন যে এই যে মুভির একটা ডায়লগ আছে যে যতদিন গঙ্গা বইবে পদ্মা বইবে ভারত বাংলাদেশ একসঙ্গে লড়বে, সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এই মুভিটা আপনারা কখনোই এখনকার প্রেক্ষাপটে দিয়ে দেখবেন না, তখনকার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের উপরে এই মুভিটা হয়েছে। ঠিক আছে, নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম নতুন মুভি ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটা বাংলা মুভি, তার সিকোয়েন্স হচ্ছে পার্ট 2 রক্তবীজ 2। হ্যাঁ, রক্তবীজ 2 হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন মুভি। উইন্ডোজ প্রোডাকশন মানে একটা কম্বো জুটি, আপনারা তো জানেন যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়। এই মুভি মোটামুটি এই মুভিটা নিয়ে মোটামুটি অনেক কিছু চলছে, অনেক কিছু চলছে মোটামুটি। মিমি চক্রবর্তী সে বিকনি, আচ্ছা আপনার হচ্ছে যে আবির চট্টোপাধ্যায়ের সি শট, ঠিক আছে, এইসব অনেক কিছু চলছে। অঙ্কুশ হাজরা অনেক কিছু চলছে। ঠিক আছে, ভাবলাম এই মুভিটা নিয়ে আমিও কিছু বলি। ঠিক আছে, মুভিটা আমি দেখলাম এবং দেখে প্রথমেই বলে রাখি এই মুভির যে প্রেক্ষাপট, ঠিক আছে, প্রেক্ষাপটটা আমি শিওর এই মুভির যে প্রেক্ষাপটটা দেখানো হচ্ছে এখনকার প্রেক্ষাপটের উপরে মুভিটা তৈরি হয় না। মুভিটা তৈরি হয়েছে 2012 থেকে 2017 যে সময়কাল ছিল, প্রণব মুখোপাধ্যায় যে আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন এবং তখনকার যে মসনদে এক্স প্রাইম মিনিস্টার তাদের যে দেশের বাংলাদেশের শেখ হাসিনা, যখন 2012 সালে যখন তিস্তা চুক্তির সময় যখন যায় প্রণব মুখোপাধ্যায়, ঠিক আছে, তিস্তা জলবন্টনের জন্য, তখন শেখ হাসিনার সে যে সময়কাল, যদিও এই মুভিতে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি, এখানে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার নাম সুলতানা রহমান বলে। আর এখানে যে প্রণব মুখোপাধ্যায়ের যে অভিনেতাটা করেছে সেটা হচ্ছে গ্রেট অ্যাক্টর ভিক্টর ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা মুভির গল্পে পরে আসবো। প্রথমে বলে রাখি এই মুভিটা রিলিজ ডেট হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025। আর এতে অভিনয় করেছে মুখ্য চরিত্র যারা আছে তাদের মধ্যে আছে আবির চ্যাটার্জি, যে আন্ডার এজেন্ট কপ হিসাবে, এটা আন্ডার কভার কপ হিসাবে অভিনয় করছে। পঙ্কজ সিংহ, এটি তার দ্বিতীয় কপ মুভি, যেটা আগে যেটা ছিল আপনারা বহুরূপে দেখেছেন, সেখানেও কপ ছিল। আচ্ছা, এখানেও একটা কপ রূপে আপনারা এটা দেখতে পাবেন। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আছে মিমি চক্রবর্তী এবং অ্যান্টি হিরো অঙ্কুশ হাজরাকে আপনারা আগেও একটু ভিলেন হিসেবে হয়তো দেখেছেন, কি মুভিতে দেখেছেন, দ্য ভিলেন বলে যে মুভিটা ছিল, তাতে আপনার হচ্ছে অঙ্কুশ হাজরা ডুয়েল চরিত্র ছিল, তাতে যে অঙ্কুশ যে ভিলেনের পার্টটা করেছিল যে ভালো করেছিল মোটামুটি। এইখানে সেরকমই একটা ইম্প্যাক্ট ফেলাবে এই মুভির মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে আছে কৌশানী মুখার্জি এবং ভিক্টর ব্যানার্জি। প্রণব মুখোপাধ্যায় যে চরিত্র সেটা করেছে। আচ্ছা, ওভারঅল বলতে গেলে এই মুভি যে আমার যতদূর দেখে মনে হয়েছে, মুভির গল্পটা তো আপনারা যদি বরাবর সব ধরনের সিনেমা দেখে থাকেন, এই ধরনের সিনেমা রিসেন্ট সময়ের মধ্যে এরকম টাইপের একটা সিনেমা হয়েছে, তার মুভিটার নাম হচ্ছে, যেটা ওটিটি রিলিজ, তেহরান বলে যে জনাব রাবের মুভিটা আপনারা দেখেছেন হয়তো, যে সে টেররিস্টকে ধরার জন্য ভারত থেকে তেহরানে গেছিলো, সেখানে গিয়ে টেররিস্ট করে ওই সেম টাইপের আমরা এবার আমাদের এইবার সেটাও একই, ওই মোটামুটি অঙ্কুশ হাজরা তার সঙ্গে এমন কিছু রাজনীতির এমন দাঁড় পেঁচে পড়ে অঙ্কুশ হাজরা ছোটোবেলায় শৈশবে এমন কিছু দেখেছে যে একবারে সে দেশত্রয়ী হয়ে গেছে। ঠিক আছে, যে সে কোনো কিছুই সহ্য করতে পারছে না। ঠিক আছে, যে কোনো নেতা, যে বড়ো বড়ো নেতা যারা দেশের প্রধান চেয়ারে বসে আছে, ঠিক আছে, সেই দেশের নেতাকে মারার কৌশল সে করবে। মোটামুটি সে ভারতে প্ল্যান করবে এবং যখন যখন ভিক্টর ব্যানার্জি যখন দেশে যাবে, যখন বাংলাদেশে যাবে, সেইখানে যে আছে সুলতানা রহমান, ঠিক আছে, সেইখানে যারা যখন একই মঞ্চে থাকবে, সেই মঞ্চে মোটামুটি বোম ব্লাস্টিং করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এটা একটা চিরচরিত ঘটনা এবং এই মুভিতে এরকম টাইপের আপনি আগেও দেখেছেন। অঙ্কুশ হাজরা, প্রথমে বলি অঙ্কুশ হাজরা ভিলেন হিসাবে,
ঠিক আছে, মোটামুটি হেভি, খুব 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 ভালো লাগছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কৌশানী মুখার্জি আমার খুব বইয়ের যে ট্রেলারটা যতটুকু দেখলাম, কৌশানী মুখার্জি যে বাংলাদেশের যে কথাবার্তা, ঠিক আছে, বাংলাদেশের যে বাংলা যে কথার টান, সেইখানে সেই দেশে মোটামুটি কিছু একটা করার জন্য কৌশানী মুখার্জিকে প্রেমের ফাঁদে ফেলাবে এবং তাকে কাজে লাগাবে মোটামুটি, এটা আমার যতদূর মনে হচ্ছে। কৌশানী মুখার্জি এই একটা রোল আছে। আচ্ছা, আবির চট্টোপাধ্যায়, তো আপনারা যতই পারে বলুন, যেমন অনেক সময় হয় না যে যারা সব সময় ভাত ডাল খেয়ে যাচ্ছেন, ভাত ডাল আলু ভাতে খেয়ে যাচ্ছেন, ঠিক আছে, একটু যেন বিরিয়ানি হেলে যেন কারণ ভালো লাগে, যেন চেটে পুটে মারি, সেই রকমই আটের পর আট সিনেমা করতে করতে একঘেয়েমি হয়ে গেছিলো। মোটামুটি ওই জন্য আবির চাটা নিজের টেস্ট বদলানোর জন্য এই মুভিতে কিছু রোমান্টিক সিন দেখতে পাবেন, বিচ সিন দেখতে পাবেন, তাও আবার মিমি চক্রবর্তীর সঙ্গে। ঠিক আছে, যদিও যে যার একটা অভিনয়টা কার্ড থাকে। ঠিক আছে, আমি আবির চট্টোপাধ্যায় অনেক সিনেমা করেছে বটে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক সিনেমা করছে, কিন্তু আমার আবির চট্টোপাধ্যায়কে যখনই মরি তখন ওই ফেলুদা ব্যোমকেশ আমার যেন ওটাই আমার ভালো লাগে। ঠিক আছে, ওটাই মোটামুটি খুব ভালো, মানে আমার আবির চট্টোপাধ্যায়কে ওই হিসেবে দেখতে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে আবির চট্টোপাধ্যায়কে এখন যেটা করছে, এখন যে অভিনয়গুলো করছে সেই হিসাবে, না যে ব্যোমকেশ ফেলুদা যেটা করছে সেরকম? সেইগুলো আমার তো মতে ব্যোমকেশ ফেলুদা। ঠিক আছে, আর এখন মানুষ বাংলা সিনেমা বলতে ওই এখন তো ওই মাস সিনেমা বলে, বাংলা সিনেমা মাস সিনেমা বলে কিছু নেই। ঠিক আছে, মোটামুটি ওই ক্রাইম থ্রিলার মুভি মানুষ দেখতে ভালোবাসে, ওই টাইপের যদি বাংলা সিনেমা করে হয় তাহলে যে আর্ট সিনেমার যারা আছে, একদমই আর্ট সিনেমা যারা দেখে তাদেরকেও মোটামুটি ভালো লাগে। আর মিমি চক্রবর্তীকে তো বলার কিছু নেই। ঠিক আছে, মিমি চক্রবর্তী অ্যাক্টিং ভালো, কিন্তু মিমি চক্রবর্তী মাইনাস পয়েন্ট, মিমি চক্রবর্তীর গলাটা আমার ভালো লাগে না। যদিও মিমি চক্রবর্তীর আমি রিসেন্ট কোনো সিনেমা, একটা ডাইনি বলে একটা সিনেমা ছিল, সেটা কিছুটা দেখে আমি দেখিনি। তবে মিমি চক্রবর্তী আমার বেস্ট অভিনয় লেগেছিল কিন্তু দুটো মুভিতে, বাপি বাড়ি যা, ঠিক আছে, যেটা খুব অসাধারণ আমাকে লেগেছিলো। আর দ্বিতীয় যদি বলে বোঝে না সে বোঝে না, যেটা সোহম চক্রবর্তীর অপোজিটে করছিল, সেটা হচ্ছে বেস্ট সিনেমা। আর কোনো সিনেমা আমার মিমি চক্রবর্তী ভালো লাগেনি। ঠিক আছে, যদিও এখন ব্যাক টু ব্যাক সব আইটেম সং করতেছে, একটু হট মুভি টাইপের, হট ড্রেস টাইপের মুভিটাও করতেছে। ঠিক আছে, মোটামুটি বাংলা সিনেমার মধ্যে করছে। ঠিক আছে, আমার গোটা মুভির যে ট্রেলার দেখে আমার যেটা মনে হলো, ঠিক আছে, এই ছবিতে যদি কারো অভিনয় যদি কেউ ইম্প্যাক্ট ফেলায়, সেটা আমার যতদূর ট্রেলারটা দেখে মনে সেটা হচ্ছে অঙ্কুশ চক্রবর্তী। যাই পারে বলো, অঙ্কুশ চক্রবর্তী আন্ডার রেটেড একটা অ্যাক্টর, কিন্তু এই মুভিতে অঙ্কুশ চক্রবর্তী ভিলেনের পার্ট ভালো করবো আমি বললাম। ঠিক আছে, আপনার ওই আবির চট্টোপাধ্যায়ের পুলিশের কপি চরিত্র থেকে দেবে অঙ্কুশ চট্টোপাধ্যায় ভালো অভিনয় করবে। সে যাই হোক, এখন তো বাংলা সিনেমায় দেব এন্টারটেনমেন্ট, মানে যার পয়সা থাকবে সেই তো তার বই তো বেরাবে। ঠিক আছে, ব্যাক টু ব্যাক শুধু দেবেরই সিনেমা দেখতে যাচ্ছেন, নতুন কোনো হিরো নেই, নতুন কোনো নায়িকা নেই। একটা বাংলা সিনেমার জন্য একটা একঘেয়েমি ব্যাপার এসে গেছে। ঠিক আছে, মানে ভালো লাগবে না সেই দেবের ব্যাপার পুরো একের পর ব্যাপার। এখন যেন বাংলায় তিন ধরনের সিনেমাটা দেখতে পাবেন। হয়তো কৌশিক গাঙ্গুলির একটা কোনো পরিচালনা সিনেমা একটা, আর নাহলে দেব এন্টারটেনমেন্ট, নাহলে আপনারা দেখতে পাবেন, উইন্ডোজ প্রোডাকশান দেখতে পাবেন। মোটামুটি বাংলা সিনেমায় এখন হিরো হতে গেলে আপনাকে আগে প্রডিউসার হতে হবে, তারপরে আপনি হিরো হতে পারবেন, যে যা চলছে বাংলা সিনেমায়। ঠিক আছে, ওভারঅল বলতে গেলে মানে কাহিনি নতুন না, ঠিক আছে, কাহিনি একটা পুরনো কাহিনি। ঠিক আছে, তবে বইটা কখনো এখনকার যে বাংলা দলবছর যে চলছে তার উপরে ভিত্তি করে এই মুভিটা কিন্তু দেখবেন না। ঠিক আছে, এটা 2012 সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। ঠিক আছে, এখনকার প্রেক্ষাপটে কিছু না। যদি এই মুভি দেখে কি মানুষের মনের কোনো পরিবর্তন হবে? বাংলাদেশি মানুষের কথা বলছি, ভারতবর্ষ নয়, বাংলাদেশি যারা আছে তাদের মনের পরিবর্তন হবে না? কখনোই পরিবর্তন হবে না। ঠিক আছে, এখনকার মানে কি বলবো, বাংলা সিনেমার যারা যে ব্যাপারটা, বাংলা সিনেমার পরিধিটা ছোট তো। ঠিক আছে, তাই বাংলা সিনেমা এমন করতেছে যেন ভারত বাংলাদেশ, মানে যেহেতু ভারত বাংলাদেশ যৌথ, মানে এমন বই বার করতে যেন ভারতেও দেখে বাংলাদেশে তোকে, এইরকম প্রেক্ষাপটে মুভিটা তৈরি করতেছে না। মুভির হলে তো যারা প্রডিউসার, যারা পয়সা ইনভেস্ট করতে উঠবেনি, সেইরকম দেখবেন ভারত যখনই কোনো একটা ভালো সিনেমা, একটু বড়ো বাজেটের সিনেমা করে, তখন ওই বাংলাদেশি ব্যাপারটা থাকবেই। ঠিক আছে, আমার মতে বলে, ঠিক আছে, যদি আপনার স্টোরিতে এত দম থাকে, আপনার অভিনয়ে যদি এত দম থাকে, তাহলে করুন না, একটা ভালো সিনেমা তৈরি করুন। ঠিক আছে, ভালো গল্প তৈরি করুন, সেটাকে যেমন প্রত্যেকটা ছোটো ছোটো ইন্ডাস্ট্রি, কন্নড় ইন্ডাস্ট্রি, তেলেগু, তামিল, এখন তো দেখতে পাচ্ছি গুজরাটি সিনেমা, তারাও হিন্দিতে রিলিজ করতে, এরকম একটা করে গোটা প্যান ইন্ডিয়া রিলিজ করুন না।
হ্যাঁ ঠিক আছে, কোনো এই ছোটো পরিসরের মধ্যে, কারণ সেরকম কোনো স্টোরিই নেই, সেই স্টোরিতে দম থাকলে না সেটা প্যান ইন্ডিয়া হবে। ঠিক আছে, সে যাই হোক, ওভারঅল আপনারা রক্তবীজ আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব ভালো লাগেনি, খুব খারাপও লাগেনি। ঠিক আছে, আপনারা দেখুন রক্তবীজ 2, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো ভালো মুভির ট্রেলার রিভিউ, ভালো ভালো মুভির রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করেন। আর বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন, বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।